অন্যান্য ব্যাচের একজনে কন্টেস্ট উইন করছে আর একজনে ফাইবারে কাজ পেয়েছে। আপনাদের ব্যাচের তো কোনো মতিগতি ভালো থাকতেছি না। কি অবস্থা আপনাদের ব্যাচের? আপনারা এরকম কেন বলেন? কি অবস্থা? কথা বলতেছেন না কেন আপনারা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তপু সরকার ভাই, কি অবস্থা? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আপনাদের ব্যাচের তো কোনো পারফরমেন্স দেখতেছি না, বুঝছেন? দুইটার ব্যাচের একজনে কন্টেস্ট উইন করছে, চারটার ব্যাচের একজনে আপনার কি বলে ফাইবারে কাজ পেয়েছে। সবাইকে তো একই রকম ক্লাস করাই, বুঝছেন? তো তারা পারতেছে, আবার অনেকে ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে, ক্লায়েন্টের সাথে চুক্তি হচ্ছে যে নেক্সট উইক থেকে কাজ দিবে, কিন্তু আপনাদের তো কোনো অবস্থা দেখতেছি না। হুম? কোন অবস্থার ভিতরে আছেন আপনারা বলেন? কথা বলতেছেন না কেন? জি ভাই, আমরাও কিন্তু মানে কাজ করতে যাচ্ছি, করে যাচ্ছি, ইচ্ছা করে যাচ্ছি। আচ্ছা, কাজ করে যাচ্ছেন। তো আমি যে বলছিলাম ফটোশপ এডিটিং এর গিগ খোলার জন্য, সেটা খুলছেন কয়জনে, কে কে খুলছেন? আমি খুঁজছি। আচ্ছা, লাবণ্য বড়ুয়া আপু খুলছেন, তপু সরকার ভাই আপনি খুলছেন, আর কে কে খুলছেন? জি ভাই, আমি খুঁজছি। আলমগীর ভাই খুলছেন, আর কে কে খুলছেন? খুলেন না আর কেউ? আমি খুলছি। আপনি খুলছেন? আপনি ফাইবারের লিংক দিছেন? আমাকে মেইল করতে বলছিলাম, মেইল করছেন? আমার গতকাল থেকে আমার বাসায় কারেন্ট নেই, যার কারণে আমি এগুলো ঢুকতে পারছি না। এগুলো আমি দিতে পারছি না, এগুলো ফোনে নেট কিনে আমি ক্লাসে জয়েন করবো। আচ্ছা, তাই না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, শরীফুল ইসলাম ভাই, কি অবস্থা, আপনি কেমন আছেন? এই যে লাবণ্য বড়ুয়া আপুর গিগের লিংক দেখলাম, আর যারা আছেন তাদের গিগের লিংক কোথায়? হুম? পাঠাইছেন কেউ? আলমগীর ভাই পাঠাইছেন, তপু সরকার ভাই পাঠাইছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, আমি পাঠাইতে পারি নাই কালকে। আমি ওই ইয়ে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ওই ক্লায়েন্টে নিয়ে। আমি টোটাল 14টা দিছি, 2টা ক্লায়েন্টের, আর একটা ক্লায়েন্ট ছিল। সবকিছু মিলাই আসলে আমি করতে পারি না ভাইয়া। এখন আপনি কি উইন, 14টা দিয়ে আমি এখন ভাইয়া বাদ দিছি, ওনার ইয়ে আমি আর দেখবো না, ঢুকবোই না এখানে। এখন কি উনি উনি কি বলতেছে উনি, আপনার ওই ক্লায়েন্ট? উনি আমারে কালকে পরে বলছে যে আপনি এটা করে দেন, তাহলে আপনার উইন হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনি নিজের ইয়ে যদি উইন যদি হইতে চান, তাহলে এটা আপনি করে দেন। মানে এই রকম এসএমএস সে আমারে দিতেই আছে, এটা এইভাবে করে দাও তাহলে তুমি উইন হয়ে যাবা, এই সেই হাবিজাবি। মানে রিকোয়ারমেন্টের কোনো শেষ নাই। তাহলে তো ঝামেলা। দিচ্ছে ভাইয়া, 5 স্টার দিয়েছে, কিন্তু 4-5টায় 5 স্টার দিছে, দেওয়ার পরেও তার রিকোয়ারমেন্ট, ওইগুলাও তার রিকোয়ারমেন্ট। আপনি যদি আরেকটু কষ্ট করে চালাই যেতে পারতেন তাহলে হয়তো বা হতো, বুঝছেন? কারণ কি বলবো আর আর একটা ভাইয়া ইয়ে
করছিলাম ওইটা হচ্ছে ওনারও রিপ্লাই দিছি। এখন উনি হচ্ছে একজনের 5 স্টার দিয়ে রাখছে আর দুইজনের 4 স্টার করে দিচ্ছে। আর এমনি আমার সাথে কথা হয়েছে বাট কোনো স্টার টিস্টার দেয়নি। তারপরে গতকাল দেখলাম উইন করছে, তার কোনো স্টার নাই, কিছুই নাই, মানে একেবারে ব্যাকে ছিল তার ইয়েটা, ইমেজটা। ওইখান থেকে একজনকে দেখছি উইন করে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আসে ক্লায়েন্ট বিভিন্ন রকম আছে, বুঝছেন? এখন এটা তো আর মার্কেট প্লেস না যেটা নির্দিষ্ট নিয়মে চলবে, এটা হচ্ছে কন্টেস্ট। এটা এক এক মাইন্ড মানে এক এক মন মানসিকতার ক্লায়েন্ট এক এক রকম এসে চালাবে। সে এমন ক্লায়েন্ট আছে যারা কোনো স্টারই দিবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্টার দিবে না, ঠিক আছে? কোনো কোনো মানে ডিজাইনে কোনো স্টার দিবে না, শুধুমাত্র দেখে যাবে কে কি ডিজাইন আপলোড করতেছে। সময় মতো তার যখন যেটা পছন্দ হইবে সেইটা স্টার দিবে। স্টার দিবে না কারণ হচ্ছে এই, যখন স্টার দেওয়া হয় তখন আসলে সব তখন ওইটারে কপি করে অন্যরা করে, সবাই এজন্য। সবাই প্রচুর পরিমাণে ওইটার ওই একটাই কপি করে, এজন্য অনেকে স্টার দিবে না। আবার অনেকে আছে যেগুলো পছন্দ হয় সেগুলোতে স্টার না দিয়ে যেগুলো পছন্দ না হয় সেইগুলোতে স্টার দেয়, ঠিক আছে? এটা দেখছি ভাই, একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এরকম অনেক ঝামেলা আছে, বুঝছেন? কারণ ওটা ক্লায়েন্ট বেস, তো ওটা ক্লায়েন্ট সে তার ইচ্ছে মতো করে চালায়, যার কারণে এই সমস্যাগুলো হয়। আর ভাই আমিও হচ্ছে এই 2টা ক্লায়েন্ট নিয়ে এই 3 দিন যাবৎ ধরে আসলে ক্লাসে ওরকম করতে পারি নাই। গত বুধবারের ক্লাসটা আমি ভালো করে অ্যাটেন্ড করতে পারি নাই। আপনি করাইছিলেন বাট আমি ভালো করে বুঝি নাই আর কি। ওই সময় হচ্ছে ওনাদের রিপ্লাই দিতেছিলাম, এর জন্য। এখন এটা আমি কিভাবে ইমপ্রুভ করে নিব আবার? এখন আর পরবর্তী ক্লাসে যে অ্যাটেন্ড করবো এটা আসলে আমি সময় পাই নাই। ও আচ্ছা, এখন ক্লাসের সময় আপনার উচিত ছিল ক্লাসটা করা, কি বলছি? সেইটাই ভাই, এখন এটা আমি অনেক বড় ভুল করছি, আমি বুঝছি। এটা করা ভালো। ওনাদের চক্করে আমি ক্লাসটা মিস করে ফেলছি। আপনি তো আমাকে জানাতে পারতেন। যাই হোক, সমস্যা নেই, সামনে ঠিক হয়ে যাবে। আসলে হয়েছে কি, মানে আপনি উইন হবেন, কিন্তু হচ্ছে কি একটু কষ্ট করতে হচ্ছে আপনাকে, বুঝতে পারছেন? প্রথমে কষ্টটা করার পর দেখবেন আপনি বড় ধরনের একটা উইন পেয়ে গেছেন, ঠিক আছে? যেটা আপনি এক্সপেক্টও করেন নাই। আপনার এক্সপেকটেশনে ছিল এরকম ছোট ছোট কিছু কন্টেস্ট, আপনি দেখবেন যে এরপর বড় একটা কন্টেস্ট হঠাৎ করে উইন হয়ে গেছেন, ঠিক আছে? জাস্ট আপনার একটু ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি হারিয়ে ফেলেন এই কটা কাজে, তাহলে কিন্তু হবে না, ধৈর্যটা ধরে রাখতে হবে। আচ্ছা ভাই। অনেকে আছে যে ওই যে যিনি আর কি ফাইবারে কাজ পেয়েছেন, তিনি কিন্তু আসলে তেমন কোনো কষ্টই করে নাই। জাস্ট ফাইবারে একটা গিগ খুলছে, আপনার ক্লায়েন্টের এসে গিগ, বিজনেস কার্ডের গিগ খুঁজতে খুঁজতে গিয়ে ওনার যে ফ্রন্টে যে গিগটা ছিল সেই গিগটা ক্লায়েন্টের খুব বেশি ভালো লেগে গেছে। তো ওনার হঠাৎ করে অর্ডার দিয়ে দিছে, যে আর কিছু পারুক আর না পারুক ওনার নিজের যে গিগ আছে এরকম তো একটা কপি করে দিতে পারবে। ক্লায়েন্ট এই মানে এই চিন্তা করে ওনাকে অর্ডারটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে সে তেমন কোনো খুব বেশি একটা কষ্ট না করেই একটা অর্ডার পেয়ে গেছে, এটা তার লাকে ছিল, হয়ে গেছে। এখন সবার লাক যে এরকম একরকম হবে সেটা কিন্তু না। আবার গতকালকে আবার একজন উইন করছে, সে সে মোটামুটি কষ্ট করছে আর কি। যাই হোক, অল্প ডলারেরই কাজ, 10 কানাডিয়ান ডলারের কাজ, ইউএস ডলার মনে হয় মোটামুটি $7, $7.5 এরকম হবে। কত ডলার একটু দেখি তো, 10 কানাডিয়ান ডলার আসলে কত ডলার হয়? কানাডিয়ান ডলার বাংলাদেশি টাকায় 646 টাকা হয়, ঠিক আছে? 7.62 ডলার, ঠিক আছে? তো যাই হোক, যেটাই হোক, কথা হচ্ছে যে সবার সাকসেস যে একরকম ভাবে আসবে সেটা না। অনেকে অনেক কষ্ট করার পর তারপরে আসবে, অনেকের সাকসেস আসবে অল্পতেই, যাদের লাক
খুব অল্পতে সাপোর্ট করতেছে, তাদের খুব অল্পতেই চলে আসবে। অনেকে কষ্ট করে তারপরে দেখবেন যে বড়সড় একটা সাকসেস চলে আসবে। কেউ ধৈর্য হারা হবেন না যে উনি এত অল্পতে পেয়ে গেল আর আমি এত কষ্ট করলাম, তারপর আমার এত কষ্ট করার পরও তারপরও আমার কন্টেস্ট উইন হইলাম না বা কিছু, এই নিয়ে কেউ কারো ধৈর্য হারা হলে চলবে না। ঠিক আছে, কাজ করে যেতে হবে। আপনি এখন হন নাই তো কি হয়েছে, সামনে আপনার জন্য এর চেয়ে অনেক বড় কিছু মানে অপেক্ষা করতেছে। আপনি সেখান পর্যন্ত যান, দেখবেন আপনার কন্টেস্ট উইন হয়ে যাবে। কোনো ব্যাপারই না, কন্টেস্ট উইন হয়ে যাবে। আপনি যেভাবে কাজ করছেন, আপনি এর আগে ফরেস্টার পেয়েছেন এবং এইটা একদম উইনের কাছাকাছি চলে গেছেন, এরপর দেখবেন এর পরের স্টপে আপনি উইন হয়ে যাবেন। ঠিক আছে, রোকে আক্তার রিনি আপু, বুঝতে পারছেন? ভাইয়া, হ্যাঁ লাবণ্য আপু বলেন। আমার টুইটারে মার্কেটিং করলেন না, টুইটগুলো না ওরা রিটুইট করতেছে। রিটুইট করা তো ভালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রিটুইট করতেছে। এরকম করতে করতে একজন আমাকে নক করছে মেসেজে যে আমি ফাইবারের ফ্রিল্যান্সার নাকি, এটাই। ফাইবারে ফ্রিল্যান্সার, উনি ফ্রিল্যান্সার হইলে তো দরকার নাই। না না না, আমি ফ্রিল্যান্সার নাকি উনি জিজ্ঞেস করছে, আমি আনসার দিছি, এই আর কিছু না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। লেখেন যে ফ্রিল্যান্সার এবং আপনি অনেক ভালো সার্ভিস প্রোভাইড করে থাকেন, খুব কম দামে অনেক ভালো মানের সার্ভিস প্রোভাইড করে থাকেন, এইসবগুলো লেখেন, তার সম্পর্কে জানতে চান। ঠিক আছে, এরকম করে তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করেন, বুঝতে পারছেন? আচ্ছা, এই সবাইকে কি বলছি বুঝছি তো। ফটোশপ এডিটিং এর গিগ যারা করেন নাই তারা কেন করেন না একটু বলেন তো, একজন একজন করে। হ্যাঁ ইসাদুল ইসলাম লিমন ভাই, আপনিই বলেন, আপনি কেন গিগটা করেন নাই? আপনার কথা শোনা যাচ্ছে না ইসাদুল ইসলাম লিমন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। কি হলো? এটা হচ্ছে তপু সরকার ভাইয়ের গিগ। আই উইল ডু ফটোশপ এডিটিং এন্ড রিটাচ। তারপরে কার গিগ আছে? শরীফুল ইসলাম ভাই। I will do any Photoshop editing, e-commerce product, photo editing. এটা কার জন্য? শরীফ ভাই। শরীফ ইসলাম ভাই, আপনি দিছেন, আপনি টাইটেলে দিছেন যে আপনি কাজ করেন ফটোশপ এডিটিং, ই কমার্স প্রোডাক্ট এডিটিং, প্রোডাক্ট ফটো। তো ই কমার্সের তো কোনো ই নেই এখানে। ই কমার্সের প্রোডাক্ট আছে? ও আচ্ছা আছে, ঠিক আছে। সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এই তো। যাই হোক, মোটামুটি ঠিক আছে। ভাই কোনো চেঞ্জ করতে হবে কি ওখানে? না, মোটামুটি ঠিক আছে। আপনি তো সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তো আপনার টাইটেলটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের মানে ওখানে যেহেতু সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়েই দেয়া আছে, আপনি তো মানে যেগুলো ইমেজ দিয়েছেন প্রত্যেকটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছেন, সেক্ষেত্রে টাইটেলটা ব্যাকগ্রাউন্ড রিমুভ এই কোয়ালিটির হলে ভালো হতো, বুঝছেন? কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু অনেক ভালো একটা কাজ, এটা কিন্তু প্রচুর চাহিদা ব্যাকগ্রাউন্ড রিমুভের। এটাকে আমি তাহলে করে দিব ভাই, ব্যাকগ্রাউন্ড করে দিব, ফটো এডিটিং এর জায়গায় ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ সেটা দিতে পারেন, ই কমার্সের জায়গায় ওখানে দিতে পারেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু ই কমার্স যারা আছে তারা কিন্তু
করায়, বুঝতে পারছেন? যাদের শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার তারা কিন্তু করায়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন চেঞ্জ করতে হবে না, তবে এরপর যখন চেঞ্জ করবেন সবকিছু চিন্তা ভাবনা করে অনেকগুলো গিগ দেখে তারপরে চেঞ্জ করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। হঠাৎ করে একদম মানে একটা সস্তা কোনো কিছুতে চেঞ্জ করেন না, ঠিক আছে? শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? না, শুনতে পাচ্ছি না। ইসাদুল ইসলাম লিমন ভাই, শুনতে পাচ্ছি না। উনি কি আছেন? নাই। আচ্ছা, আকমাম হাসান ভাই, আমি তো যতদূর জানি যে আপনি ক্লাসে খুব অ্যাটেন্ড করেন, কিন্তু আপনি ফটোশপ এডিটিং এর গিগটা করলেন না কেন? করছি ভাইয়া, কই, লিংক কোথায়? আপনাকে ইয়ে করা হয়নি, সেন্ড করা হয়নি ভাইয়া। গিগ তৈরি করছেন? জি ভাই করছি। আচ্ছা, ফটোশপ এডিটিং এর গিগ তৈরি করছেন এবং আহ, উম, এর মার্কেটিংও হবে কিন্তু সেই আগের মতোই। আমি আগে যেরকম মার্কেটিং, অর্থাৎ গিগ ফাইবারের গিগের মার্কেটিং সব কিন্তু ওই একই প্রসেসে। কি বলছি বুঝতে পারছেন? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ, লিমন ভাই এখন শোনা যাচ্ছে। ভাই, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে ভাই পাচ্ছি। আমি একটা ফ্যামিলিগত প্রবলেমে পড়ছি, আমি তাই কম্পিউটার ওটাকে বসতে পারিনি। তো হয়তো আমি কাল পরশুর মধ্যেও করতে পারি কি শিওর না, তবে ভাই যত তাড়াতাড়ি সম্ভব আমি করে ফেলবো। আমার হয়তো একটু বাইরেও যাওয়া লাগতে পারে 10টার পরে, তো বড় প্রবলেমে পড়ছি ভাই। আচ্ছা, প্রবলেমে পড়ছেন। আপনাদের দুইটা ব্যাচকে একসাথে মার্চ করা হইলো, তারপরে যদি আপনারা ই করতে না পারেন, অন্য যে দুইটা ব্যাচ আছে তাদের সাথে না পারেন, অন্য দুইটা ব্যাচ অলরেডি দুইজনে ইনকাম করে ফেলছে, ঠিক আছে? তো কি বলবো, ভাইয়া আমার দিকটা একটু চেক করে বলবেন প্লিজ? আপনার গিগ চেক করছি, হ্যাঁ ঠিক আছে, আপনার গিগ আগেই চেক করছি, ঠিক আছে। তপু সরকার ভাইয়ের গিগ চেক করছি। আর কি যেন গিগ দেন নাই? জি ভাই, আমারটা একটু চেক করে দিবেন ভাই। আলমগীর ভাই, আলমগীর ভাই আপনার, আচ্ছা আলমগীর ভাইয়ের গিগ চেক করে কি শরীফুল ভাই কি বললাম নাকি, দেখি তো। না, হ্যাঁ ঠিক আছে। আলমগীর ভাইয়ের গিগ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ফটোশপ এডিটিং, কাট আউট ইমেজ স্মুথলি। ঠিক আছে, মোটামুটি 5, 25, 50। আচ্ছা, এত মেসেজ আসতেছে ওর থেকে। কি হয়েছে এখানে? আরে বাবা, একটা কথা একবার লেখলে শেষ হয়ে যায়, সেটা বারবার লিখে লিখে মেসেজ করে। স্যার, এটার কি খুলেছি, আমি তো ফাইবার থেকে লিঙ্ক দিতে পারিনি, ইনস্ট্যান্স এটা দিয়েছি, সেটা স্ক্রিনশট দিলাম। ঠিক আছে, দিলাম। ইয়াসমিন আপু, আচ্ছা ইয়াসমিন আপু না? আকমাম ভাই, আপনি এখানে সেন্ড করতেছেন কেন? আপনাকে বলছি না মেইল করতে। সবাইকে তো বলছি যে মেইল করার জন্য, আর মেইলটা একটু রাখবেন সবাই, ঠিক আছে? মেইল অ্যাড্রেসটা একটু সেভ করে রাখবেন কোথাও, কারণ মেইলেই আপনাদেরকে অনেক কিছু পাঠাতে বলবো। আমি মেইল অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
এটা মেইল অ্যাড্রেসটা আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, যাই হোক, আলমগীর ভাই ঠিক আছে মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে। এখন যে কথা সেটা হচ্ছে যে আপনি কি সেটা ডিলিট করতে চাচ্ছেন, কাকে কি বলতেছেন? শাকিল ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ খুলছেন? Yep, আপনি কি সেটা ডিলিট, না সেটা ডিলিট করবে কেন, জাস্ট টাইটেলটা একটু ই করে দিবে, চেঞ্জ করে দিবে, আর কিছু না। ভাইয়া আমি যেটা দিলাম সেটা চেক করেছেন? আপনি তো জাস্ট একটা স্ক্রিনশট দিয়েছেন, এটা দেখে তো আর সবকিছু বোঝা যায় না, ঠিক আছে? আপনি মেইল, আপনার যখন ইলেকট্রিসিটি আসবে আপনি মেইল করে পাঠাইয়েন, ঠিক আছে? ওকে, আকরাম হাসান ভাই আবার করছে ডেলিভারি প্রিমিয়াম কুইকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনারা যারা গিগ এখনো খুলেন নাই, ঠিক আছে? আচ্ছা, এনামুল হক ভাই আপনার কি অবস্থা একটু বলেন তো। এনামুল হক ভাই, গিগ করছেন? আপনার লিংক কোথায় দিচ্ছেন? আচ্ছা দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা জেসমিন আক্তার আপু আপনার কি অবস্থা একটু বলেন তো। আপনি কি সুস্থ হয়েছেন এখন? আপনার কি অবস্থা, মানে কোন পর্যায়ে আছেন একটু ডিটেলস বলেন। জেসমিন আক্তার আপু আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ভাইয়া আমার সাথে, ভাইয়া আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কথা বললেন, সমস্যা নেই, আগামীকালকে। এইমাত্র আমি মেইলটা দিয়ে দিলাম গ্রুপে, তারপর আপনি হোয়াটসঅ্যাপে পাঠাইলেন। নামুল হক ভাই সবাই ফাইবারের গিগের যত লিঙ্ক যখন যা শেয়ার করতে বলবো তা সবাই সবসময় মেইল করবেন, ঠিক আছে? ফাইবারের গিগের লিঙ্ক এমনিতে যা স্ক্রিনশট মট এগুলো শেয়ার করবেন আপনারা কি বলে হোয়াটসঅ্যাপে, কিন্তু স্ক্রিনশট বা কাজ বা কোনো সমস্যা এগুলো হোয়াটসঅ্যাপে, কিন্তু যখন কোনো লিঙ্ক দিতে বলবো ফাইবারের লিঙ্ক বা কোনো কিছু বলবো সেগুলো অবশ্যই মেইল করবেন, ঠিক আছে? যখন মেইল করতে বলবো তখন সেটা মেইল করবেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই?
আচ্ছা, আজকে আমরা আসলে তাহলে মূল টপিকে চলে যাই, কাজের ভিতরে চলে যাই। আপনারা আলসামি করতেছেন, ঠিক আছে? তো এরকম আলসামি করলে হবে না। অনেকে উইন হয়ে যাচ্ছে, অনেকে অনেকভাবে এগিয়ে যাচ্ছে। আপনারা আসলে আপনারা কন্টেস্টে অ্যাটেন্ড করতেছেন কে কে এখনো? ওই রোকে আক্তার, রিনা আপু ছাড়া আমি করতেছি। আপনারা করতেছেন কন্টেস্টে। ক্লায়েন্ট দেখবে আপনার কমেন্টে গিয়ে আপনার হ্যাশট্যাগ দিয়ে আপনার ই এন্ট্রি নাম্বারগুলো লিখতে হবে এবং বলতে হবে প্লিজ চেক মাই এন্ট্রি, ঠিক আছে? ক্লায়েন্ট তো ওখানে তো শতে শতে অনেক সময় হাজারের উপরে আপনার পড়ে যায়, কি বলে ওটাকে, এন্ট্রি পড়ে যায়। তো আপনি যদি কমেন্ট বক্সে গিয়ে যেখানে সবাই কমেন্ট করে ওখানে গিয়ে যদি আপনি কমেন্ট না করেন তাহলে তো ক্লায়েন্ট দেখবে না বা মিস হয়ে যাবে আপনার ডিজাইনটা, এটাই স্বাভাবিক, বুঝতে পারছেন? সবাই কমেন্টও তো অনেক পিছনে চলে যায়। কমেন্ট পিছনে চলে গেলেও আপনি একটু পর পর আবার কমেন্ট করে রাখবেন, বুঝেন নাই? আপনি যখন আপনি মনে করেন যে একটা ডিজাইন করলেন, একটা ডিজাইন এন্ট্রি করলেন, তারপর যখন আপনি আবার আর একটা ডিজাইন করবেন একসাথে দুইটা এন্ট্রি নাম্বারই তখন কমেন্ট করবেন। আবার যখন আর একটা ডিজাইন করবেন তখন আবার একসাথে তিনটে এন্ট্রি নাম্বারই কমেন্ট করবেন, লিখবেন যে প্লিজ চেক মাই অল এন্ট্রি, ঠিক আছে? লিখে তিনটা এন্ট্রি নাম্বারই কমেন্ট করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমি সবসময় একবারে লিখে দিই তো আমার কমেন্ট একদম পিছনে চলে যায়। পিছনে যখন চলে যাবে তখন আপনি আরেকটা ডিজাইন এন্ট্রি করে তখন আরেকটা ডিজাইন বাড়বে, ওই একসাথে আবার কয়টা এন্ট্রি আবার দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার এন্ট্রি কমেন্টগুলো উপরে থাকবে, ক্লায়েন্ট যখন চেক করবে তখন একটা না একটা একটা না একটা 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 একবার চেক করবে, ঠিক আছে? ওকে, তো এই কাজগুলো করবেন। আর কাজে আলসামি চলে আসলে কিন্তু হবে না, ঠিক আছে? কাজ করে যেতে হবে। আর কাজের উপর বিরক্ত হয়ে ধৈর্য হারা হলেও চলবে না, ঠিক আছে? রোকে আক্তার, রিনা আপু, আপনি অনেক কষ্ট করতেছেন, বারবার মানে উইনের কাছে চলে গিয়েও আবার ফেরত আসছেন। এখান থেকে মন ভেঙে পড়লে চলবে না, ঠিক আছে? যদি আপনি এখান থেকে ভেঙে পড়েন বা মনে করেন যে না আমার সাথে এরকম কেন হচ্ছে, আমি আর করব না, এরকম কোনো কিছু মন মানসিকতা রাখলে কিন্তু চলবে না। কি বলছি বুঝছেন? কাজ করে যান, দেখবেন যে সবগুলোর যতগুলো কষ্ট করছে সব কষ্টগুলোর ফলাফল গিয়ে একটা কাজে পাবেন। দেখবেন বড় একটা কন্টেস্টের উইন আপনি হয়ে যাবেন, তখন আর এই কষ্টগুলোর কথা মনে থাকবে না। কি বলছি বুঝছেন? জি ভাইয়া। এগুলো করে রাখবেন। আর কষ্ট করলে তার একটা পারিশ্রমিক আল্লাহ তাআলা আপনাকে দিবেই, এটা আপনি নিশ্চিত থাকেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা ইন্টারফেস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন নাকি? ওকে ওকে, যাই হোক, তো আমি একটা নতুন একটা ফাইল নিই। গত ক্লাসে আপনাদের কি শিখিয়েছিলাম? আচ্ছা আচ্ছা, এক মিনিট। ভেরি ক্লোজ টু কি আসলে এখন তুহিন RDTL
এমনি তুহিন ভাই আসসালামু আলাইকুম। এমনি তুহিন ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি চলে গেছি। যাই হোক, তো এর আগে শেপ বিল্ডার টুলস দেখিয়েছিলাম নাকি? আচ্ছা, শেপ বিল্ডার টুলস দেখিয়েছিলাম। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে টাইপ টুল। বুঝতে পারছেন? আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি, টাইপ টুল। আজকের টপিকের নাম হচ্ছে টাইপ টুল। তো টাইপ টুলের প্রথম যে টুলটা আছে এর নাম হচ্ছে টাইপ টুল। আপনারা এটা দিয়ে যেটা করতে পারবেন সেটা হচ্ছে টাইপ করতে পারবেন। যেমন যে কোনো ধরনের টাইপ আপনারা করতে পারবেন, সেটা সাইজ আপনারা একটু বড় করে দিয়ে দেখতে পারবেন। এটা হচ্ছে সিম্পল যে টাইপ, সেটা সাধারণভাবে যে টাইপ যেটা করা হয়। তো এটা করার পরে এখানে দেখেন ফন্ট চেঞ্জ করার বিভিন্ন রকম ফন্ট দেওয়ার অপশন আছে। আপনারা এই ফন্টগুলো দিয়ে নেবেন। আমি দাঁড়ান আপনাদের জন্য কিছু ফন্ট নাম লিখে রাখছিলাম, একটু দেখি। জাস্ট এক মিনিট, একটু যে ফন্টগুলো আসলে ব্যবহার করতে হবে। কোথায় যে রাখছিলাম খেয়াল নেই। আচ্ছা, সবাই একটু নোট করেন যে আমি যে আজকে যে ফন্টগুলো বলবো এই ফন্টগুলো মূলত আপনারা লোগোর জন্য ইউজ করতে পারবেন। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? ওকে। প্রথম যে ফন্টটার নাম আছে সেটা হচ্ছে ফেয়ার ভিউ ফন্ট। বুঝছেন? সবাই একটু লিখেন ফেয়ার ভিউ, FAIRVIEW, ফেয়ার ভিউ ফন্ট। ঠিক আছে? অনেকগুলো ফন্টের নাম বলবো। ফন্টগুলো বিশেষ করে লোগোর ক্ষেত্রে আপনারা লোগোতে যে ফন্টগুলো ইউজ করবেন সেক্ষেত্রে এখান থেকে ফন্ট ইউজ করতে পারেন, অথবা ক্লায়েন্ট যদি কোনো ফন্ট দিয়ে দেয় সে ফন্ট ইউজ করতে পারেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইলাস্ট্রেটর স্ক্রিনটা তো দেখা যাচ্ছে মনে হয় মেবি। আচ্ছা, ফেয়ার ভিউ আমি এখানে লিখে লিখে দেই, কি বলেন? সেটা
ভালো হয়। FAIR কি হইল FAIR ফেয়ার ভিউ দেখতে পাচ্ছেন সবাই এটা হচ্ছে ফেয়ার ভিউ তারপর যে ফন্ট সেটা হচ্ছে ফ্লেক্স ডিসপ্লে দেখতে পাচ্ছেন না আপনারা কেউ দেখতে পাচ্ছি। আপু আপনি তাহলে যদি ফোন অফ করে অন করে হইতে পারে বা বের হয়ে আবার বের হয়ে ঢুকলেই হবে বের হয়ে ঢুকলেই হবে বের হয়ে ঢুকলেই হবে। ঠিক আছে এলিও idealist Attentica 4a sorry Bico Fabrica Clinic Slab Marta Mission Gothic Narrators Nectar Truck আপনারা কি সবাই নোট করতেছেন তো Anpila Tapka CF Jackie Steel Silver
সোসাইটি সবার উঠানো হইলে বলবেন, ঠিক আছে? এখানে মোটামুটি 25টা ফন্ট আছে, ঠিক আছে? হ্যাঁ উঠানো হয়েছে। আচ্ছা, সবার উঠানো হইলে একটু বলুন। এখনো বাদ আছে কি কেউ? কেউ কি হয়েছে আর কি। মানে হইছে যাদের তারা চুপ থাকেন, কেউ বাদ থাকলে বলেন। বাদ আছেন কেউ? হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি একটু লেখেন। ওকে, আর কি কেউ বাকি আছেন? পঁচিশটা হয়েছে দেখেন তো আপনাদের। আচ্ছা, আমি মেসেজ বক্সেও দিয়ে দিলাম। যদি কারো মনে করেন যে তুলতে অসুবিধা হয়েছে, তাহলে মেসেজ বক্স থেকে এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার? ওকে, ওকে, যাই হোক, তো এই হচ্ছে লোগো ফন্ট নিয়ে, লোগো মানে ফন্ট নিয়ে কথা ছিল। আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি যে কোনো একটা কথা লিখব, সেটা হচ্ছে মনে করেন যে আই অ্যাম এ প্রফেশনাল গ্রাফিক, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, এই কথাটা আমি লিখলাম। মনে করেন যে লেখার পরে এটা একটু মাঝের দিকে আনার ট্রাই করতেছি। এটার ফন্টটা একটু ছোট করে দিয়ে, যাই হোক। তো প্রথম টেক্সট টাইপের টেক্সট টুলের যে প্রথম যে টুল, যেটার নামই ছিল টেক্সট টুল, এটা দিয়ে আসলে সাধারণত এভাবে লেখা হয়, ঠিক আছে? সোজাসুজিভাবে যদি আপনারা লিখতে চান সেভাবে লিখবেন। যখন এক লাইন শেষ হয়ে যাবে এন্টার দিবেন, তারপর অন্য লাইনে চলে আসবেন, ঠিক আছে? এন্টার দিলেই নিচের লাইনে চলে আসবে। কি বলছি বুঝতে পারছেন? টেক্সট টুলের সিস্টেম হচ্ছে এ পর্যন্ত লেখা শেষ হয়ে যাবে, এবার এন্টার দিবেন, আবার এখান থেকে শুরু হবে, যা লিখবেন আবার সে নিচে চলে যাবে।
এভাবে করে করে আপনারা সাধারণভাবে যে লেখাগুলো এগুলো লিখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ টুলের প্রথম যে টুলসটা আছে সেটার কাজ। এখন এখানে টাইপ টুলের সাথে আপনাদের আরও কিছু কিছু জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে ক্যারেক্টার। দেখেন এখানে উপরে ক্যারেক্টার একটা অপশন আছে, এই ক্যারেক্টারে আসলে অনেক কাজ আছে। এখানে যে ভিতরে যে দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টার অনেক কাজ আছে, যেগুলো ইতিমধ্যে আমি ফটোশপে দেখিয়েছি, ইলাস্ট্রেটরেও আছে, হয়তো বা দু একটা অপশন বেশি আছে। যেমন হচ্ছে মনে করেন যে আমি এই লেখাটাকে যদি দুইটা ভাগে ভাগ করি, মনে করেন যে এই লেখাটাকে দুইটা লাইনে ভাগ করলাম, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, সাইজটা একটু বড় করে দিই আপনাদের দেখার ভালোর জন্য। আচ্ছা এখন 72 আছে, 60 ছিল না, 60 থেকে 70, হ্যাঁ একটু বড় হয়েছে। যাই হোক, তো এখন এই লেখাটাকে কি কি করা যায় এই ক্যারেক্টার টুল থেকে, সেটা হচ্ছে এখানে দেখেন প্রথম এখানে যেটা আছে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে লিডিং। তো লিডিং এর কাজ কি? লিডিং এর কাজ হচ্ছে দুইটা যে লাইন হবে সে দুইটা লাইনের মাঝখানে ফাঁকা বা দূরত্ব বাড়ানো হচ্ছে লিডিং এর কাজ। আপনি যদি একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্ব বাড়াতে চান, সবাই একটু নোট করুন যে একটা লাইন থেকে অন্য লাইনের যদি দূরত্ব বাড়াতে চান তাহলে সেটা লিডিং দিয়ে করা যাবে। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? কথা বলতেছেন না কেন? আচ্ছা, এখন আমরা সাধারণত যখন কি বলি, যখন আমরা কোনো ইসের জন্য কি বলে, কোনো ডিজাইনের জন্য, ব্যানার ডিজাইন হোক বা সোশ্যাল মিডিয়ার পোস্ট হোক, এই কোয়ালিটির যেসব ডিজাইন আছে লোগো বাদে অন্যান্য যেসব ডিজাইনগুলো আছে, ব্যানার ডিজাইন, তারপর আছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ফেসবুক অ্যাডস হোক, ইনস্টাগ্রাম পোস্ট হোক, যাই হোক, সেক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, টেক্সটের সাইজ যা হবে, বুঝলেন, টেক্সটের ফন্টের সাইজ যা হবে, এখানে ফন্টের সাইজ হচ্ছে 72, এর 1.5 গুণ হবে গিয়ে আপনার লিডিং, 1.5 গুণ। অর্থাৎ টেক্সটের যদি সাইজ হয় যদি 12, তাহলে এখানে লিডিং হবে কত বলেন তো? লিডিং হবে 18। সবাই কি ক্লিয়ার? যে কোনো ডিজাইনে, অর্থাৎ সেটা লোগো ব্যতীত যে ডিজাইনগুলো আছে, সেটা হোক আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, এগুলো তো সামনে আসবো, যাই হোক তখন আবার বলে দেব। তো সেক্ষেত্রে আপনাদের টেক্সটের যা সাইজ হবে, যে পিটি হবে, অর্থাৎ টেক্সটের পিটি হবে যদি 12, মানে যাই হোক সেটা 12 হোক, 15 হোক, 20 হোক, যেটাই আপনারা ইউজ করেন, লিডিং হবে তার 1.5 গুণ। বুঝতে পারছেন? লিডিং হবে তার কত গুণ? কথা বলেন না কেন? 1.5 গুণ। ওকে, তো লিডিং যদি 1.5 গুণ হয় তাহলে আপনার ফন্টের সাইজ যদি 12 হয় তাহলে লিডিং হবে কত? আচ্ছা, ফন্টের সাইজ যদি 18 হয় তাহলে লিডিং হবে কত? 26 না 27? আচ্ছা, 18 হলে 18-র সাথে আর কত যোগ হওয়ার কথা? তাহলে 18 আর 9 কত হয়? 27। গুড। তাহলে লিডিং এর ব্যাপারটা আপনারা বুঝে গেছেন নাকি, যে ফন্টের সাইজ এবং এর সাথে একটা
কম্বিনেশন আছে, সেটা ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন ডিজাইন করব তখন যে আমরা ইগুলো দেব, যে ডিজাইনের ভিতরে যে লেখাগুলো দিব ছোট করে, সেই লেখাগুলো সাইজ এভাবে হবে। আবার সেই আগের অবস্থায় চলে যাই এবং এখানে কিন্তু আবার লিডিং বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে 72 দেখি কেমন দেখে, হ্যাঁ মোটামুটি কাছাকাছি দেখাচ্ছে। যাই হোক, তো যেটা হচ্ছে, তো এই হচ্ছে অবস্থা। সবাই কি ক্লিয়ার? এ পর্যন্ত যা বুঝিয়েছি সবাইকে নোট করছেন এবং প্লাস সবাইকে ক্লিয়ার? ওকে, কারো কোনো সমস্যা থাকলে বললেন। তো এরপরে যেটা আছে, ভাইয়া লিডিং এর ব্যাপারটা আরেকটু বলেন, বলুন শুনি। আচ্ছা লিডিং এর ব্যাপারটা হচ্ছে আপনার ফন্টের যা সাইজ দিবেন তার 1.5 গুণ হবে লিডিং এ ফন্টের যে পিটি দিবেন তার 1.5 গুণ পিটি দিবেন লিডিং এ। এটা হচ্ছে আপনার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, অর্থাৎ একাধিক লাইনে যখন ডিজাইন হবে, যে কোনো ডিজাইনে আপনার যখন একাধিক লাইন পড়বে, বুঝেন নাই? অনেক ডিজাইন আছে যেখানে এক থেকে মানে 2 লাইন পরপর একসাথে, যে কোনো একটা মনে করেন ফ্লাইয়ার ডিজাইনই যখন আপনাদের শেখাবো তখন দেখবেন যে আসলে ফ্লাইয়ার ডিজাইনে তখন একাধিক লাইনের লেখা লিখতে হয়, টেক্সট লিখতে হয়, ঠিক আছে। ফ্লাইয়ার ডিজাইনের ক্ষেত্রে বা ব্রুশিয়ার যে ডিজাইন আছে সেগুলোতে অনেক টাইপোগ্রাফির কাজ আছে, সেখানে টাইপ টুলের অনেক কাজ আছে, অর্থাৎ প্রচুর পরিমাণে টাইপ করতে হয়। ফ্লাইয়ার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, এখানে টাইপটা কিন্তু টেক্সটটা কিন্তু খুব ভ্যারি করে। আপনি কি লিখেছেন, সে লেখার কি ফন্ট ইউজ করছেন, সেই লেখাগুলো একাধিক লাইনের হবে অনেক সময়, ঠিক আছে। এক লাইনেই যে হবে সেটা না, একাধিক লাইনের হবে। তো সেক্ষেত্রে একাধিক লাইনের যে দূরত্ব, সেই দূরত্বটা কি দিয়ে দেওয়া হয়? লিডিং দিয়ে দেওয়া হয় নাকি? এখানে যেটা আছে লিডিং, সেই লিডিংটা হবে ফন্টের যে সাইজ দিবেন তার 1.5 গুণ। ক্লিয়ার? কথা বলতেছেন না কেন? ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, বলছি কি ভাইয়া, যদি আমি ফন্টের সাইজটা হচ্ছে 10 পিটি, সেই ক্ষেত্রে আমার লিডিং কে 10-এর সাথে 1.5 গুণ হবে? 1.5 গুণ বলতে আপনি কি বুঝেন? আপনি যদি এতক্ষণ বলছিলাম আপনি হয়তো শুনতে পাননি বা শুনেননি, যার কারণে বুঝতেছেন না। আমি উদাহরণ সহ দিয়েছি, যদি ফন্টের সাইজ হয় যদি 12, লিডিং হবে 18। ফন্টের সাইজ হয় যদি 20, লিডিং হবে 30। বুঝেন নাই? ফন্টের সাইজ যদি হয় কত বলেন? ফন্টের সাইজ যদি হয় 16, লিডিং হবে কত? 16-র সাথে আরো 8 যোগ হবে, তার মানে কত? 24। বুঝতে পারছেন? জি ভাইয়া। সবাই কি ক্লিয়ার? ক্যালকুলেশনের সমস্যা হলে ফার্স্ট ফার্স্ট আমরা যে সংখ্যাটা ওটার সাথে ক্যালকুলেটর 1.5 গুণ করে নিলেও মানে সমাধানটা সহজে পেয়ে যাবে। প্রথম যদি মুখে ক্যালকুলেশনের সমস্যা হয়। এখানে ক্যালকুলেশনের সমস্যা কি আছে? আপনি ফন্ট তো আর এরকম, ফন্টের সাইজ তো আর এরকম না যে 100-200 নেন। ফন্টের সাইজ তো সাধারণত 12-18 এরকমই নেওয়া হয়। তো 12 নিলে 12, 8, 10 এরকমই ফন্টের সাইজ নেওয়া হয়, ঠিক আছে। বড় যেসব ফ্লাইয়ার ডিজাইন, লোগো ডিজাইন আছে, সরি লোগো ডিজাইন না, ফ্লাইয়ার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, ওখানে ফন্টের সাইজ তো ছোটই থাকে, ওখানে কি বড় বড় করে কিছু লেখা থাকে? তো ফন্টের সাইজ, ওটা করা যায়। হ্যাঁ আপনারা চাইলে যদি কারো যদি সমস্যা হয় তাহলে 1.5 গুণ করে নেবেন। 1.5 গুণ। এখন তো আমি আপনাদেরকে ডিজাইন শেখাতে এসে কি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শেখাবো বলেন? আমি বলে নিলাম যে, বললাম যে 1.5 গুণ হবে, সেটা আপনাদের বুঝে নেবেন, ঠিক আছে। সেটা ক্যালকুলেটর দিয়ে পারেন বা যেভাবে পারেন, 1.5 গুণ কত হয় সেটা একটু কাইন্ডলি জেনে নেবেন, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে কথা। তো যদি যখনই ফন্ট কোনো একটা টেক্সটের ফন্ট চেঞ্জ করবেন, অবশ্যই এখান থেকে এখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে সেই টেক্সটটা, তারপরে
ফন্ট চেঞ্জ করবেন। বুঝতে পারছেন? সিলেক্ট না করে নিলে কিন্তু কোনো ফন্টই চেঞ্জ হবে না। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এখান থেকে আগে সিলেক্ট করে নেবেন, তারপরে ফন্ট চেঞ্জ হবে। লিডিংও ক্ষেত্রেও যখন লিডিংটা দিবেন তখনও ফন্ট চেঞ্জ করে তারপরে দিবেন। তারপরে ক্যারেক্টারের অন্য যেগুলো আছে সেগুলো একটু বুঝাই। এটা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং জিনিসটা কি? ট্র্যাকিং জিনিসটা হচ্ছে আপনার ফন্টের মাঝখানে স্পেস বাড়াবে। বুঝতে পারছেন? ফন্টের মাঝখানে কি বাড়াবে? ফন্টের মাঝখানে যে লেটারগুলো আছে সেই লেটারগুলোর একটা লেটার থেকে অন্য লেটার স্পেস বাড়াবে। সবাই কি বুঝতে পারছেন? সবাই শুনতেছেন তো মন দিয়ে? তাহলে ট্র্যাকিং এর কাজ কি বলেন? বৃদ্ধি করা। গুড, ঠিক আছে। এটা হচ্ছে ট্র্যাকিং এর কাজ, ঠিক আছে। এরপর যেটা আছে হরিজন্টাল স্কেল। হরিজন্টাল স্কেল যেটা আছে এটার কাজ হচ্ছে আপনার মানে আপনার ফন্টগুলোকে লম্বা করে দিবে। বুঝতে পারছেন? ফন্টগুলোকে লম্বা না, সরি চ্যাপ্টা করে দিবে। হরিজন্টাল ভাবে ফন্টগুলোকে বাড়িয়ে দিবে, স্পেস বাড়াবে না, বাট কি করবে, ফন্টগুলোকে টেনে বাড়িয়ে দিবে। বুঝতে পারছেন আমার কথা? এটা কিন্তু 100% হচ্ছে যাইয়া আপনার স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু জিরো। এটা কিন্তু জিরো। স্ট্যান্ডার্ড হচ্ছে, স্ট্যান্ডার্ড বলতে কি, এটা কিন্তু অটোমেটিকলি থাকবে জিরো, বাট এখানে কিন্তু অটোমেটিকলি জিরো হবে না। এখানে যদি অটোমেটিকলি জিরো দিয়ে দেন তাহলে কিন্তু একদম মনে করেন যে মিশে যাবে। দেখতে পাচ্ছেন মিশে গেছে। স্কেলের ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে কত? 100। ক্লিয়ার? বাড়াতে হলে 100 থেকে বাড়াতে হবে, কমাতে হলে সর্বোচ্চ 100 পর্যন্তই কমাবে। আরেকটা হচ্ছে এটা ক্যারেক্টার রোটেশন, ঠিক আছে। আপনি এটা দেখবেন যে যত বাড়াবেন তত এটাকে কি হবে দেখছেন, ঘুরতে 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 গিয়ে বাড়তেছে। খেয়াল করছেন সবাই? এটা ঘুরে 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 তারপরে বাড়বে। সবাই কি ক্লিয়ার? ওকে। এরপরে আছে কি, সেট দা কাইনিং বিটুইন টু ক্যারেক্টার। অর্থাৎ এখানে দুইটা ক্যারেক্টারের ভিতরে, অর্থাৎ মনে করেন যে আমি এই দুইটা ক্যারেক্টার সিলেক্ট করলাম, টাইপ টুলে গিয়ে তারপরে সিলেক্ট করলাম। এরপরে যদি আমি স্পেসটা বাড়িয়ে দিই, 5 দিয়ে দিই, সাদাটা হচ্ছে না এখানে। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি যেখানে কার্সারটা রাখবেন সে কার্সারটা থেকে একটা থেকে অন্যটার দূরত্ব বেড়ে যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ আমি কার্সারটা রাখছিলাম কোথায়, এ এবং এম এর মাঝখানে, এ এবং এম এর মাঝখানে রাখছিলাম আমি কার্সারটা। সেক্ষেত্রে কার্সারটা বাড়ানোর পর আমি যখন এটা বাড়িয়ে দিয়েছি, কার্নিংটা যখন আমি বাড়িয়ে দিয়েছি তখন কি হয়েছে, এ এবং এম এর মাঝখানেই কিন্তু কি হয়েছে, দূরত্ব বেড়েছে। অন্যগুলো একে স্পেস দেওয়ার জন্য সরে গেছে,
বাট অন্যগুলোর মাঝখানে কিন্তু দূরত্ব তৈরি হয় না, শুধুমাত্র দূরত্ব তৈরি হয়েছে এ এবং এম এর মাঝখানেই। সবাই বুঝতে পারছেন? আবার দেখেন এই যে প্রফেশনালের ডাবল এস এর মাঝখানে যদি আমি কার্সারটা রেখে তারপরে যদি এখানে কার্নিং বাড়িয়ে দেই, তাহলে দেখবেন অন্যগুলো দূরে সরতে হয়, কারণ এদেরকে তো স্পেস দিতে হবে, জায়গা দিতে হবে। তো এদের দূরত্ব বাড়ানোর জন্য তো আর অন্যগুলো একটার উপর আরেকটা উঠে যাবে না। বাট স্পেস তৈরি হয় শুধুমাত্র আপনি যেখানে কার্সারটা রাখবেন সেখান থেকেই, অর্থাৎ এই যে এখান থেকেই স্পেসটা দূরত্ব তৈরি হবে। বাট অন্যগুলো কিন্তু সরে যাবে, দেখবেন যে অন্যগুলো সরে যাচ্ছে। তো এই যে স্পেসটা দিতে হয়েছে, এই স্পেসটা দেওয়ার জন্য এদেরকে তো সরে যেতেই হবে নাকি? তো এগুলো কিন্তু বাড়বে না, এগুলো কিন্তু জাস্ট স্বাভাবিক আগের মতোই থাকবে, অন্য সবগুলো আগের মতোই থাকবে। জাস্ট আপনি যেখানে কার্সার রেখে কার্নিংটা বাড়িয়ে দিয়েছেন সেখানে বেড়ে গেছে। সবাই ক্লিয়ার? ওকে, হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাচ্ছেন? সবাই কি এ পর্যন্ত সবকিছু বুঝতে পারছেন? এরপর যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, অর্থাৎ এটা ছিল কি হরাইজন্টাল স্কেল। কি করতো হরাইজন্টাল স্কেলের কি কাজ ছিল বলেন তো? ফন্টগুলোকে চ্যাপ্টা করে সামনের দিকে বৃদ্ধি করতে, অর্থাৎ ফন্টগুলোর মাঝখানে ফাঁকা বাড়াইতো না, বাট কি করতো ফন্টগুলোকে চ্যাপ্টা করে ফেলতো। আর এটা হচ্ছে কি ভার্টিক্যাল স্কেল, তার মানে কি করবে ফন্টগুলোকে লম্বা করবে। হরাইজন্টাল স্কেলের কাজ ছিল চ্যাপ্টা করা, আর এটার কাজ কি ফন্টগুলোকে লম্বা করা। ঠিক আছে, এটাও স্ট্যান্ডার্ড হচ্ছে 100। ঠিক আছে, মানে সর্বনিম্ন 100 ফন্টের জন্য 100। তারপর হচ্ছে কি সেট দ্য বেজলাইন শিফট, এটার কাজ কি দেখাই। এটার কাজ হচ্ছে আপনার ফুল যে ফন্টটা আছে, সম্পূর্ণ যে ফন্ট, সে ফন্টটাকে আপনার উপরের দিকে তুলে নিয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি কি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? বুঝতে পারছি, এটা তো মানে ওই যে কন্ট্রোল ধরে তো এমনি উঠানো যায়, ওইটারই বিকল্প এটা। ওটার বিকল্প এটা না, দেখাই তাহলে। আপনি যেটুকু সিলেক্ট করবেন, ঠিক আছে, টাইপ টুলে গিয়ে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু উপরে উঠে যাবে। বাট এটা কিন্তু একই লাইনেই থাকলো, ঠিক আছে, কিন্তু এটা উপরে উঠে গেল। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? ওকে, হ্যাঁ, যেখানে যেটা প্রয়োজন হবে সেখানে সেটা আপনারা ইউজ করবেন। এগুলো সবাই কি নোট করতেছেন তো? ওকে, এরপর যেগুলো আছে এগুলো কি বোঝাতে হবে। এটা হচ্ছে অল ক্যাপস, অর্থাৎ এটা ক্লিক করলে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এরপরটা হচ্ছে স্মল ক্যাপস, অর্থাৎ সবগুলোই বড় হাতের থাকবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার থাকবে, তবে প্রথম লেটারটা বড় থাকবে, বাকিগুলো সব একটু ছোট হয়ে যাবে।
এগুলো তো আগে ফটোশপেই দেখিয়েছিলাম। তারপর এটা হচ্ছে কি, যদি কোথাও সুপার স্ক্রিপ্ট অর্থাৎ কোথাও যদি আপনাকে দিতে হয়, যেমন এলটাকে যদি আপনি সুপার স্ক্রিপ্ট করেন তাহলে সেটা কি হবে, উপরে ছোট হয়ে উঠে যাবে। এগুলো আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের যে সূত্রগুলো লিখতাম সেই সূত্রের মতো যে কাজ করে দেখাইছিলাম না, মনে নাই? মনে আছে কার কার বলেন? সবার কি মনে আছে? কারো মনে না থাকলে বলেন, তাহলে বলবো, নাহলে সামনেরগুলো স্কিপ করে চলে যাব। অনেক মনে আছে ভাইয়া, মনে আছে। আচ্ছা, মনে যাদের আছে তাদের বলতে হবে না, মনে যদি কারো না থাকে সে বলেন। ওকে, আশা করি সবার মনে আছে। যাই হোক, সামনের দিকে আগালাম না, কারণ ট্যাবটুলের আরো অনেক কাজ দেখাতে হবে। এরপর আসি এরিয়া টাইপ টুল নিয়ে। ঠিক আছে, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল জিনিসটা কি বলেন? এরিয়া টাইপ টুল কথাটা দিয়ে কি বুঝেন বলেন তো, বলেন। হ্যাঁ, নির্দিষ্ট কোনো এরিয়াতে টাইপ করবে। এরিয়া টাইপ টুলের কাজ কি বলেন? নন মাস্কিং, ইউ মাস্ট ক্লিক অন এ কম্পাউন্ড নন কম্পাউন্ড। অর্থাৎ এরিয়া টাইপ টুল নিয়ে আপনি যদি এখানে ক্লিক করে আপনি যদি টাইপ করতে চান সেটা হবে না। আপনি কি করবেন, আপনি একটা শেপ নিয়ে নিতে পারেন, শেপ নিয়ে সেখানে আপনি টাইপ করা শুরু করতে পারেন। যেমন লিখতে পারেন আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বুঝছেন? এখানে আপনি একটা যে শেপ নিয়েছেন, সেই শেপটাকে আপনি কি করছেন, সেই শেপটার উপরে যখন ক্লিক করছেন, তো শুধুমাত্র সেই শেপটার ভিতরেই আপনার কি হয়েছে বলেন, টেক্সটগুলো রয়ে গেছে। অর্থাৎ শেপটাকে সে একটা এরিয়া হিসেবে দিয়েছে। ক্লিয়ার সবাই? শেপটাকে সে একটা কি হিসেবে নিয়েছে বলেন? এরিয়া হিসেবে নিয়েছে। এবং আপনি যতই টাইপ করেন এই এরিয়ার বাইরেও যাবে না, বুঝতে পারছেন? এরপর যা টাইপ করেন সেগুলো আর দেখা যাবে না, বাট এরিয়ার বাইরেও যাবে না। চাইলে এরপরে বাড়াবেন, তখন আবার দেখতে পাবেন। ঠিক আছে, ক্লিয়ার? এরিয়া টাইপ টুলের কাজ কি ক্লিয়ার? এরিয়া টাইপ টুলের কাজটা এভাবেও নিতে পারেন। এরিয়া টাইপ টুলের কাজটা অর্থাৎ সেটা কিন্তু এরিয়া টাইপ টুলটা সম্পর্কে আবার বলি। হ্যাঁ বলেন। একটা মানুষের ফেসের সামনে যদি আমি লিখতে চাই তাহলে তো এরিয়া সিলেক্ট করা লাগবে, সেক্ষেত্রে কি করা লাগবে? একটা মানুষের একটা মানুষের ফেসের সামনে, মানে আমি এই ফেসের সামনে আমি কথাটা মানে লিখতে চাই, তখন কি করা লাগবে? তখন কি এরিয়াতে টুলের ব্যবহার আসবে নাকি অন্য কোনো ব্যবহার আসবে? ফেসের সামনে আমি বুঝলাম না, ফেসের সামনে লেখাটা মানে কেমন কি বুঝলাম না। ফেসের সামনে কোথায় লিখবেন? যে পেপারে দেখা যায় না যে একটা মানুষ বা গরুর উপরেও লেখা, গরুর মাঝখানে নিচেও লেখা, শুধুমাত্র গরুর ছবি দেখা যায়, এর আশেপাশে সব জায়গায় লেখা, এরকম আর কি। আচ্ছা, সেটা দেখিয়ে দেবো, সেটা আছে, সেটার কাজ আছে, সেটা সামনে যখন আসবে। ম্যাগাজিনের মতো, ম্যাগাজিনে যেরকম ডিজাইন গুলো ভাইয়া, করে, উনি হচ্ছে ওই যে টাইপোগ্রাফির কথা আমি বলতেছি ম্যাগাজিনে যেরকম ছবি দেখতে পারেন যে শুধুমাত্র ছবিটা মাঝখানে থাকে, আশেপাশ দিয়ে সব জায়গায় লেখা থাকে, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা, সেটা সামনে আসবে, সেটা সামনে যখন আসবে সেটা আমি যখন টপিকের ভিতরে আসবে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ওটা নিয়ে আলাদা ক্লাস আছে। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার? জি ভাই।
তো এরিয়া টাইপ টুলটাকে আমি টাইপ টুল দিয়ে সংক্ষেপে ইউজ করতে পারি। অর্থাৎ এরিয়া টাইপ টুলটাকে আমরা কি করতে পারি বলেন তো? টাইপ টুল দিয়ে সংক্ষেপে ইউজ করতে পারি। কিভাবে? টাইপ টুল নেওয়ার পর আপনি যদি এরকম ধরে টান দেন, তখন সে একটা নির্দিষ্ট জায়গা ফিক্সড করে নেবে। কি বলছি বুঝছেন? সেক্ষেত্রে আপনারা এরিয়া টাইপ টুলের দরকার হবে না। কথাটা একটু খেয়াল দিয়ে শুনেন, কেউ আবার আউলেই ফেলাইয়েন না, কেউ আবার এরিয়া টাইপ টুল নিয়ে তারপরে টানতে যাইয়েন না, হবে না কিন্তু। এরিয়া টাইপ টুলের কাজটাই শুধু টাইপ টুল যেটা আছে এটা দিয়ে করা যায়। সেক্ষেত্রে এখানে ক্লিক না করে জাস্ট টান দিতে হবে, ক্লিক করে টান দিতে হবে, জাস্ট ক্লিক করে ছেড়ে দিলে হবে না। ক্লিক করে যদি টান দেন সেক্ষেত্রে কি হবে, ওই এরিয়াজ টাইপ টুলের মতোই করে একটা বক্স চলে আসবে। আপনি তখন যে লেখাগুলো লিখবেন সেই লেখাগুলো কি এই বক্সের বাইরে যাবে না। ক্লিয়ার সবাই? তার মানে এরিয়া টাইপ টুলের যে কাজটা আছে সেটা আমরা সংক্ষেপে শুধু টাইপ টুল দিয়েই সেরে ফেলতে পারি। সবাই কি বুঝতে পারছেন? কারো কারো কনফিউশন থাকলে বললেন, ঠিক আছে? পরবর্তীতে আবার বললেন না যে ভাইয়া এইটা বুঝি না এইটা বুঝি না। এখন যেটা সমস্যা, যেটা সাথে সাথে বললে জিনিসটা অল্পতে সলিউশন দিয়ে দেওয়া যাবে। কি বলছি বুঝছেন? পরে গিয়ে বলবেন টাইপ টুলে, কারণ ডিজাইন যখন করতে যাবেন টাইপ টুলের ব্যবহার প্রচুর ব্যবহার আসবে। তখন গিয়ে বলবেন না যে ভাই আমি এইটা করতে চাচ্ছি কিন্তু এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না কেন। এখন ভালোভাবে বুঝে নেন। ভাইয়া বিভিন্ন শেপের যে টাইপ করা যায় সেটা কিভাবে করে? কোন বিভিন্ন শেপে? যেমন হাফ রাউন্ডেড শেপ করে তোমার টাইপ করতে গেলে তখন মানে একটা রাউন্ড নিবেন, একটা এরকম একটা শেপ নিবেন নাকি? না না না, আমি একটা লিখে লিখবো, বাট সেই লেখাটাকে আমি কোনোভাবে একটু রাউন্ডেড শেপ করে দিই, তো সেরকম। লেখাটাকে আপনি বিভিন্ন স্টাইল করবেন সেটা? হ্যাঁ, যেরকম হচ্ছে অনেক সময় পাওয়ার পয়েন্ট এরকম দেখা যায় যে একটু এরকম বিভিন্ন শেপের লেখা পাওয়ার পয়েন্টের কথা বাদ দেন, আপনি কোন ডিজাইনে দেখেছেন সেই ডিজাইনের কথা বলেন, পাওয়ার পয়েন্ট বাদ। হয়তো ভাই স্কুলের লোগোটা আমরা যেরকম দেখি হয়তো উনি ওরকম রেখেছি, স্কুলের লোগোর ভিতরে কিন্তু বাঁকা লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন সেটা লেখাটা যেরকম। সেটা ফটোশপে দেখাই নেই? এখানেও আছে, সেটা দেখাচ্ছি, ঠিক আছে? এবার আছে টাইপ ওয়ানে পাথ টুল। টাইপ ওয়ানে পাথ টুলটা দেখাতে হলে আপনাদেরকে একটা ইলিপস টুল নিয়ে প্রথমে দেখাতে হবে, ঠিক আছে? এরপরে সিলেক্ট করতে হবে টাইপ ওয়ানে পাথ টুল, তখন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখবেন যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে কিন্তু অনেক কাজ আছে। কি কাজ আছে? এটাকে দিয়ে কিন্তু আপনারা এটাকে ঘোরাতে পারবেন, যেদিক ইচ্ছা সেদিকে নিতে পারবেন। এই বুঝতে পারছেন? আপনারা যখন এটাকে সিলেক্ট করবেন তখন দেখবেন একটা লম্বা দাগের মতো আছে, বা এখান থেকে আপনি এই যে এখান থেকে দাঁড়ান, কই যেন আপনাদেরকে সে দাগটা দেখাইছিলাম, সেটা কোন দিকে চলে গেল আবার? এই যে এটা দেখেন, এই দেখতে পাচ্ছেন এই চাবিটা, এই যে লম্বা একটা দাগ সবাই দেখতে পাচ্ছেন? এটা ধরে আপনারা লেখাটাকে যে কোনো দিকে যে কোনো ভাবে ইচ্ছা ঘোরাতে পারেন, এবং এটা টেনে, এটা ভিতরে বাহিরে টানার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, লেখাটা ভিতরে বাইরে নিয়ে যেতে পারবেন। এখন লেখাটা আছে কি বাহিরের দিকে, কিন্তু আপনার চাবিটা যখন আপনি সিলেক্ট করবেন, চাবিটা কই গেল আবার?
এখানেই চলে এসেছে এই। তো এটাকে আপনারা বিভিন্নভাবে ঘোরাতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই? তো যে জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে আসছিলাম সেটা হচ্ছে এই যে এটাকে ধরে যদি আপনি ভিতরের দিকে টান দেন তাহলে লেখাগুলো কোথায় চলে গেল? ভিতরে চলে গেল, দেখতে পাচ্ছেন? এটা ভালোভাবে বুঝে নিয়েন, এটা ভালোভাবে বুঝে নিয়েন। ভাইয়া, হ্যাঁ প্রথমে কি আমরা ইলিপস নিয়েছি তারপরে করতেছি না? হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমরা ইলিপস নিয়েছি, কেন দেখতে পান না? প্রথমে ইলিপস নিয়েছি, প্রথমে ইলিপস নিয়েছি, তারপরে আবার এই বাইরে টান দিলাম, বাইরে চলে আসলো। আবার এটাকে যদি ভিতরে টান দেই, ইলিপসের ভিতরে চলে আসলো। সবাই কি ক্লিয়ার? এবং এখানে কিন্তু আরো কাজ আছে, দেখেন এটা এটা দিয়ে কিন্তু আসলে ডিসটেন্স বাড়ানো যায়। এখানে যেটা চাবিটা আছে, যাই হোক এটা ভুলে হয়ে গেছে, কন্ট্রোল জেড। সরতেছে না, কারণ না সরার কারণ হচ্ছে এখানে স্পেস নেই। দুটোর মাঝে যে দূরত্ব তৈরি করবে আসলে সেই স্পেসটা নেই। ঠিক আছে, তাহলে এটা বাইরে চলে যায়, বুঝতে পারছেন? মানে মাঝখানে যে ফাঁকা তৈরি করবে, এটা ফাঁকা তৈরি করার জন্য তাহলে যেটা করতে হবে, এটাকে টেনে বাইরে নিয়ে আসতে হবে। এখন মাঝখানে ফাঁকা হয়েছে, এখন আপনি চাইলে এটাকে যেটা কি করতে পারবেন, এটাকে টেনে দাঁড়ান, আপনি ফাঁকাটা কোথায় রাখবেন? কি হলো? এই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আপনি একটা ই দিয়ে দিলেন, ঠিক আছে, দাগ দিয়ে দিলেন যে আপনার লেখাটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে। আবার যে মেইন যে চাবি যেটা আছে সেটা তো থাকছেই, এই যে এটা, এটাকে দিয়ে এভাবে ঘুরাতেও পারবেন, ভিতরেও নিতে পারবেন, বাইরেও নিতে পারবেন। ক্লিয়ার সবাই? এটা নিয়ে একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমার কথা কি বোঝা গেছে? টাইপ টুলটা নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, ইলিপসের উপরে কিভাবে লেখা বসানো যায়, ঠিক আছে, ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে লেখা বসানো যায়, ঠিক আছে, এটা নিয়ে একটু বাসায় প্র্যাকটিস করবেন বেশি করে। ভাইয়া টুলসটার নাম কি আরেকবার একটু বলবেন? টুলসের নাম হচ্ছে টাইপ টুল অন এ প্যাথ, টাইপ অন এ পাথ টুল, ঠিক আছে? ক্লিয়ার সবাই? কি ক্লিয়ার? টাইপ অন এ পাথ টুল, এটা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এবং প্র্যাকটিসগুলো হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। এটাকে ভিতরে কিভাবে নেবেন, বাইরে কিভাবে নিয়ে আসবেন, কিভাবে ঘোরাবেন, ঠিক আছে, ঘুরিয়ে এরপর এগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে তারপরে কি করবেন,
বলেন। তারপর স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক জমা দেবো। হোমওয়ার্ক জমা দিবেন, গুড। এরপরে যেটা আছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল, তো এটা ডিলিট করে দিচ্ছি আমি। আচ্ছা, আমাকে মানে অফিস থেকে বারবার মেইল মেসেজ করা হচ্ছে, তো আমি একটু সেই দিকে তাকাচ্ছি, যাই হোক সমস্যা নেই। আপনারা একটু ক্লিয়ার হন, ঠিক আছে? যেন কোনো কিছুতে কোনো সমস্যা না থেকে থাকে, কারণ টাইপ টুল কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা হচ্ছে, তো এটা ফটোশপে দেখাইছিলাম যে কিভাবে করে। আই এম এ ই আর ও প্রফেশনাল অর্থাৎ এটা হচ্ছে লম্বা লম্বি লেখার একটা টুল। আপনি যদি উপরে থেকে নিচের দিকে কোনো কিছু লিখতে চান, সেক্ষেত্রে আপনারা এই ভার্টিক্যাল টাইপ টুলটা ব্যবহার করতে পারেন। তবে ডিজাইনের ক্ষেত্রে এই টুলসটা এখন পর্যন্ত আমি খুব বেশি একটা ব্যবহার পাইনি, অল্প পেয়েছি। বুঝতে পারছেন কথা কি ক্লিয়ার? কারণ এই টুলসটা দিয়ে লিখতে গেলে অনেক প্রচুর পরিমাণে জায়গা লাগে এবং বেশি লেখাও লেখা যায় না, এবং লেখাগুলো স্পষ্টও না। বুঝতে পারছেন? যেখানে কি লিখলাম পড়তে গেলে অনেকের অনেক কষ্ট হবে, যেহেতু আমরা সবসময় পাশাপাশি পড়ে আসছি, তো যার কারণে পাশাপাশি লেটারগুলো থাকা সেগুলো পড়ে আসছি, তো এভাবে এই পড়াগুলো আসলে দেখেই আর কি বোঝা যায় না। বুঝতে পারছেন? পড়ে পড়ে তারপরে বুঝতে হয় কি লেখা হয়েছে। এটার ব্যবহার খুব বেশি একটা আমি পাইনি। এই যে ভার্টিক্যাল টাইপ, এখানে খুব বেশি একটা পাইনি। এরপরে যেটা রয়েছে ভার্টিক্যাল এরিয়া টাইপ, এটা আসছে সেম। কেমন? প্রথমে একটা শেপ নেবেন, শেপ নিয়ে সেখানে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দিয়ে জাস্ট সিলেক্ট করবেন। ইউ মাস্ট, এটা তো নন কম্পাউন্ড, ঠিক আছে? সিলেক্ট করে এরপরে সেটা ডান দিকে কেন চলে গেল বুঝলাম না, ডান দিক থেকে বাম দিকে আসতেছে কেন? এটা তো এদিক থেকে ওদিকে যাওয়ার কথা, মানে বাম দিক থেকে ডান দিকে আসতেছে কেন বুঝতেছি না, জানান। এখানে দেখাচ্ছে কার্সারটা, এখানে নিয়ে আসতেছে, আবার নেই, হয়তো আমার কার্সার প্লেসটা ভুল ছিল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এখানে আমি ডান দিকে কেন চলে যাচ্ছে বারবার? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা তো
আবার এখান থেকে শুরু। যাই হোক, এখান থেকে যদি সমস্যা হয় তাহলে এটার শর্টকাট হচ্ছে আপনি ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে এখানে একটা স্পেস নিয়ে নেবেন। সেটাও তো বাম দিক থেকে আসতেছে, বুঝলাম না। আমার কি সিলেক্ট করা কি ভুল হচ্ছে নাকি কি বুঝতেছি না। আপনারা একটু ট্রাই করেন তো, দেখেন তো আপনাদের কি হচ্ছে। সবাই কি ট্রাই করতেছেন? সবার কি একরকম হচ্ছে, আমার মতো হচ্ছে সবার, নাকি ট্রাই করতেছেন না? আমার তো ডান দিক থেকে হচ্ছে। এটাকে লেফট অ্যালাইনমেন্ট করা, right, কি সমস্যা আছে এখানে একটু দেখি তো। ক্যারেক্টারে সবই তো ঠিক আছে। সবার কি একই হচ্ছে? সবার বাকি যারা দেখতেছেন ভাইয়া আমারও সেম। সমস্যাটা কি হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করবো। অনেক দেখি কি সমস্যা হচ্ছে, এরপরে যেটা আছে সেটাই চলে দিই। আপনারা ট্রাই করেন বাসায় সবাই। এবার ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুল, অর্থাৎ এই টাইপটা হচ্ছে ভার্টিক্যালি হবে, তবে এটা একটা পাথের উপরে হবে। সেটা আমরা আবার একটা ইলিপস টুল নিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই এবার এটা নিয়ে যদি ভার্টিক্যালি লিখি তাহলে কি কেমন ভাবে লেখা হবে দেখেন। আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। যাই হোক, অত বছর লিখতে গেলে আবার ই হবে। যেটা হবে গিয়ে সেটা হচ্ছে বাইরে চলে যাবে। যাই হোক, এতটুকু দিয়ে বুঝাই। তো এটা হচ্ছে সেই আগের মতোই যে দেখাইছিলাম সেটার মতোই, ভিতরে বাইরে সবকিছুই নেওয়া যায়। বাট এর লেখাটা হবে কেমন, এর আগের লেখাটা ছিল কেমন, সোজা হরিজন্টাল বরাবর, আর এটা হচ্ছে কি ভার্টিক্যালি। বুঝতে পারছেন? আই এটা কেমন করে মিশে গেছে দেখতে পাচ্ছেন? সবাই কি বুঝতে পারছেন এটা কেমন হয়েছে, কেন হয়েছে? কি হয়ে
ওকে। বুঝতে পারেন না যদি কেউ এমন থাকেন তিনি বলেন, ঠিক আছে? বুঝতে পারেন না কেউ আছেন? হুম, ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তার টাইপ টুলের যেগুলো আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি। যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা ডান পাশ থেকে কেন আসে এটা আমি আপনাদেরকে ইস্যুটা ফিক্সড করে তারপরে পরে জানিয়ে দেব। বাকি যেগুলো আছে আশা করি সবাই সবকিছুই বুঝতে পারছেন, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? কথা বলেন না কেন? ওকে, তো পেন টুল সম্পর্কে কি কারো কোনো সমস্যা আছে সেটা বলেন তো। পেন টুল, এখানে পেন টুল দিয়ে কিন্তু কোনো ইমেজ কাটা যাবে না, এখানে পেন টুল দিয়ে শুধুমাত্র শেপ তৈরি করা যাবে। বুঝতে পারছেন সবাই? শেপ বা স্ট্রোক, অর্থাৎ আমি চাইলে শেপটা অফ করে স্ট্রোকটা অন করে দিতে পারি, শেপ স্ট্রোক তৈরি করে দেবে, বাট কোনো ইমেজকে কাটাকাটি করা যাবে না। বুঝতে পারছেন? এর আগে যেরকম পেন টুল দিয়ে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, এটা কিন্তু কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কাজে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজে ব্যবহার করা যাবে না। এটা শুধুমাত্র কি কাজে ব্যবহার করতে হবে বলেন তো? শেপ এবং কিতে, কথা বলেন না কেন আপনারা? কিতে ব্যবহার করা যায়? শেপ এবং স্ট্রোক তৈরির ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, পেন টুলের মধ্যে শেপও তৈরি করা যাবে অথবা স্ট্রোকও, ঠিক আছে? যেখানে শেপ লাগবে সেখানে শেপ করবে, যেখানে স্ট্রোক লাগবে সেখানে স্ট্রোক করবে। এখন এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো সম্পর্কে কি আপনাদেরকে বলেছিলাম? মনে করেন শেপ এবং স্ট্রোক দুইটাই অফ রাখলাম, এবার আমি পেন টুল দিয়ে কাজ করতেছি। তো এটাকে যদি আমি যখন এমনি ক্লিক করব তখন এমনি দেখা যাবে না, এজন্য আমি স্ট্রোকটা 1 দিয়ে নিলাম, এখন দেখা যাবে। তো এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার কাজ হচ্ছে কি, আপনি যদি কোথাও চান যে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবেন, অতিরিক্ত একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, সেখানে ক্লিক করলেই নতুন করে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে, ঠিক আছে? যদি কোথাও মনে করেন যে এরকম যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট কম হয়ে গেছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, সেখানে অ্যাঙ্কর পয়েন্ট বাড়িয়ে দিতে পারেন। পরেরটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ যদি কোথাও মনে করেন যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট বেশি হয়ে গেছে, সেখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন আর অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে থাকবে। সবাই বুঝতে পারছেন? এরপরটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অর্থাৎ মনে করেন যে পেন টুল দিয়ে সিলেক্ট করেছি, এখন আপনি মনে করেন যে
যদি কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা সিলেক্ট করেন তাহলে যেটা হবে, যদি অ্যাঙ্কার পয়েন্টে এভাবে কি থাকে, কার্ভ থাকে, সেটাকে রাউন্ড করে নেবে, আবার রাউন্ড থাকলে সেটাকে কার্ভ করে নেবে। এজন্য প্রথমে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল থেকে আগে সিলেক্ট করে নিতে হবে যে আসলে কোথায় কোথায় অ্যাঙ্কার পয়েন্ট আছে। এরপরে কি করতে হবে, এবার কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলে যেতে হবে। এখন আপনি মনে করেন এখানে কার্ভ আছে, এটা রাউন্ড করবেন, তাহলে কি করবেন, এখানে ধরে এভাবে টান দিবেন, দেখবেন কার্ভটা রাউন্ড হয়ে গেল। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? আবার যদি মনে করেন যে এখানে আপনি করবেন, এখানে ধরে এভাবে টান দিবেন, তাহলে আপনার কি হলো, কার্ভটা রাউন্ড হয়ে গেল। বুঝতে পারছেন? আবার মনে করেন যে তাহলে আমি রাউন্ডটাকে কিভাবে কার্ভ করব, সেক্ষেত্রে টান দিবেন না, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলেই রাউন্ডটা কার্ভ হয়ে যাবে, ওখানে কোনো টানাটানির অপশন নেই। এভাবে ক্লিক করলেই কার্ভটা রাউন্ডটা কার্ভ হয়ে যাবে। আর যদি কার্ভটাকে রাউন্ড করতে চান সেক্ষেত্রে ধরে টান দিতে হবে। বুঝতে পারছেন সবাই? কারো কোনো সমস্যা আছে এখানে? সমস্যা থাকলে বলেন। সমস্যা নাই নাকি? ওকে, আশা করি কারো কোনো সমস্যা নাই। সিলেক্ট করে সবগুলো ডিলিট করে দিই। তাহলে পেন টুলের এখানে যে আছে পেন টুল, অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিরেক্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট, এগুলো সব কিছু বাসায় প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু ডিজাইন যখন করতে যাবেন তখন কিন্তু আটকে যাবেন। এবং নোট করতেছেন তো সবাই? আলসামি করেন না ভাই, যারা আলসামি করবেন তারা পিছনে পড়ে যাবেন। যারা আলসামি করে না এতদিন তারা কিন্তু অলরেডি সাকসেসফুল হওয়া শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন? সাকসেসের অনেকে সাকসেস হয়েছে, অনেকে সাকসেসের অনেক কাছাকাছি চলে গেছে। ঠিক আছে? এরপরে লাইন সেগমেন্ট টুল আছে, আর্ক টুল আছে, স্পাইরাল টুল আছে, তারপরে কি বলে রেক্টাঙ্গুলার গ্রিড টুল আছে, তারপরে পোলার গ্রিড টুল আছে। এগুলো জাস্ট এরকম, বুঝছেন? এগুলো আসলে খুব বেশি একটা ডিজাইনে যে কাজে লাগে তা না, আবার একদম যে কাজে লাগে না তাও না। আচ্ছা, আপনাদের 10:55 বেজে গেছে, বলবেন না? তাহলে এই যে যেগুলো দেখালাম, ঠিক আছে, এই কাজগুলোকে আপনারা ভালোভাবে করবেন। ঠিক আছে? সবাইকে ক্লিয়ার? এগুলো এগুলো প্র্যাকটিস করে করে তারপরে এগুলো হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। সাদিয়া বিনতে মাজাহার, উনি কি আছেন? আজকে কত তারিখ? 22/8/2020। সাদিয়া বিনতে মাজাহার উনি অ্যাবসেন্ট। ওনার সাথে একটু লাবণ্য বড়ুয়া আপু একটু যোগাযোগ করার ট্রাই করেন। ঠিক আছে? করেছি ভাইয়া, উনি কোনো রিপ্লাই দেয়নি। আর অনেক আগে করেছি। আবার একটু ফোন দিয়ে দেখেন। ঠিক আছে? লাবণ্য বড়ুয়া আপু প্রেজেন্ট। আলমগীর ভাই আছেন? আলমগীর ভাই নাই? ইসাদুল ইসলাম জীবন ভাই? ভাইয়া আমি একটু কাজ আছে, আমি দেখে নিব। আচ্ছা, যান। ইয়াসমিন আক্তার আছেন? হ্যাঁ ভাইয়া আছি। হাসিবুল হোসেন কি আছে? উনি নাই। এমডি সুমন অ্যাবসেন্ট। এমডি শরীফুল ইসলাম ভাই আছেন? জি ভাই, অবশ্যই। মুকিতুর রহমান হিমেল?
আচ্ছা, মুকিতুর রহমান হিমেল ভাই, আপনার ওই ইসের কি অবস্থা, ওই যে কন্টেস্টের কি অবস্থা? আচ্ছা, রাশেদুল ইসলাম। হ্যাঁ আলমগীর ভাই, আপনাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে রাশেদুল ইসলাম অ্যাবসেন্ট। আকমাম হাসান, এমডি এনামুল হক, উনি কি আছেন? আচ্ছা, মোহাম্মদ তোহা, মোহাম্মদ তোহার কি খবর? আচ্ছা যাই হোক, এবার 11টার ব্যাচে যারা ছিলেন তারা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিবেন। নাম কি আপনার? এনামুল দিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনি মেসেজ করছিলেন যে আপনার নেটে প্রবলেম, আপনাকে ডেকেছি। ডাকি নাই সেটা বলবেন না, বলবেন যে শুনতে পাই নাই, ঠিক আছে। আমি আপনাকে ডেকেছি। আচ্ছা, রোকে আক্তার, রিনা আপু আছেন? আছি ভাইয়া। জেসমিন আক্তার, রোকেয়া সুলতানা কি আছেন? রোকেয়া সুলতানা কি যেন একটা কজ দেখাইছিল, তারপর থেকে আর আসেই না। সেই কজটা হয়তো বা এখন পর্যন্ত চলতেছে। তপু সরকার আছেন? তপু সরকার, ওনাকে শো করছে না। আচ্ছা, ওনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। কেউ কি বাকি আছেন যার অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই? আচ্ছা, কেউ বাকি নেই, ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। কি টুল? ভেক্টর আর্ট। ভেক্টর, হ্যাঁ শেখানো হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যারা আগে পারে ভেক্টর আর্টটাকে কি ওগুলো কি ফাইবারে চলে? চলে, ভেক্টর আর্ট চলে, ঠিক আছে। একটা গিগ তৈরি করতে পারেন। ভেক্টর আর্ট লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে যে গিগগুলো পাবেন দেখবেন কেমন গিগ, ওইরকম করে একটা ইউনিক একটা গিগ তৈরি করবেন, ঠিক আছে। ভেক্টর আর্ট চলে, ওকে। সবাইকে ভালো থাকবেন। হ্যাঁ বলেন। 60টা গিগ খোলা যেতে পারে, ঠিক আছে। প্রথম অবস্থায় 60টা গিগ খুলতে পারবেন। এরপরে যখন আপনাদের